নেতার নেতৃত্ব বিশাল বড় একটি প্রাপ্তি। এমনি এমনি নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আসতে হয়। কিন্তু বর্তমান সময় হয়তো অন্য বা একটা ট্র্যাডিশন রয়েছে, আত্মীয়তার সম্পর্ক নেতা হওয়া যায়, নেতার পরবর্তী বংশধর হিসাবে নেতা হওয়া যায়। তবে প্রকৃত নেতা হতে হলে মাঠ পর্যায়ে জলে ফুলে ছাই হয়ে তারপর শোনা হতে হয়। আমি আজকে যারা নেতৃত্ব পেয়েছেন, এই শ্রীমঙ্গলের শ্রমিক যারা আপনাদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, একজন নেতা, একজন কর্মী যদি আপনার 200 মিটার দূরে দেখতে পায়, তাহলে একজন নেতা অন্তত পক্ষে 1000 মিটার দূর অবলম্বন করতে হবে। এটাই হচ্ছে নেতার নেতৃত্ব। একজন নেতার মধ্যে ব্যক্তিত্ব থাকতে হবে, পারদর্শিতা থাকতে হবে, যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে এবং জ্ঞান সম্পদ থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। তখনই আপনি একজন পরিপূর্ণ নেতা হতে পারবেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা সবাই জানি এই নেতৃত্বের মোহ আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন এবং দেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন পূর্বেই সংসদে দাঁড়িয়ে এইভাবে বলেছিলেন, এই চেয়ারটা বড় কষ্টদায়ক চেয়ার। তার উদ্দেশ্য ছিল একটাই, আমরা জানি আমরা সবাই নেতা হতে চাই, আমরা সবাই একটি ক্ষমতাধর চেয়ার আমরা চেয়ার পেতে চাই, কিন্তু এই চেয়ারের দায়িত্ব যে কত কঠিন, যদি আপনার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে এই চেয়ারের সাথে সাথে কিন্তু আপনার অনেক মর্যাদা উপনীত আপনি হবেন। আপনি যদি ব্যর্থতা হন, তাহলে আপনার সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আমার সহযোগী সকল নেতৃবৃন্দকে বলবো, এই শ্রমিক অনেক আশা ভরসা নিয়ে আপনাদেরকে ভোট দিয়ে তাদের 2-3 বছরের জন্য আপনাদেরকে অভিভাবকের আসনে বসিয়েছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনারা মনে রাখতে হবে, আমাদের গাড়িতে যে সকল প্রতিনিয়ত যাত্রী চলেন, কারো বোন, কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান, আবার কারো পরিবারের স্বপ্ন, আমরা এই জায়গাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাত্রী সেবায় যাতে চালকদের আরো অত্যন্ত সুন্দরভাবে আমরা চালকদেরকে বোঝাতে পারি, আমরা যাতে আমাদের দ্বারা কোনো যাত্রীর কোনো অসুবিধা না হয়, আমাদের পক্কা পেটে আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা যাতে শতভাগ নিশ্চয়তার সহিত আমরা যাত্রীদের তাদের স্থানে আমরা পৌঁছে দিতে পারি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এই যে বিশাল একটি প্রাপ্তি আপনারা অর্জন করেছেন, সেই প্রাপ্তিটুকু আপনি যদি সফলতা সহিত দায়িত্ব আপনি পালন করতে পারেন, তাহলে শ্রমিক এইভাবেই আগামীতে আপনাদের বাহবা দিয়ে আবার পুনরায় আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। তো আজকে এখানে আর বক্তব্য রাখবো না, শুধু একটি কথাই বলবো, আপনাদের কৃতিত্ব, আপনাদের ধৈর্য ধারণ করে আমাদের সামনে পথে এগিয়ে যেতে হবে। আজকে তো অনেক বড় বড় জায়গায় আমাদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলা হয়, আমাদের গাড়ি পারমিট নেই, আমাদের গাড়ির নাম্বার নেই, আমরা অনেক সময় অসুবিধা সৃষ্টি করি, আরো অনেক ধরনের কথা। ওই অট্টালিকার এসির তলে বসে পরিস্থিতি না বুঝে অনেক কিছু বক্তব্য দিতে পারেন। আজকের এই জায়গা থেকে বলতে চাই, আমরা প্রত্যেকটা সিএনজি পরিবহন সরকারের ট্যাক্স দিয়ে আমরা গাড়ি নিয়ে রাস্তায় চলে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত এই বাংলাদেশের সরকার এবং মহামান্য হাইকোর্ট এই অবৈধ ব্যাটারি চালিত রিক্সাকে নিষিদ্ধ করার পরও অবধারিতভাবে রাস্তায় চলাচল করেছে। সেখানে প্রশাসন বা রাজনীতির ব্যক্তিদের কোনো উদ্যোগ নেই। কেন শুধু আমাদেরকে নিয়ে আপনারা পড়ে আছেন কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা একটি মাত্র অপরাধ করেছি, সমগ্র বাংলাদেশে আজকে এই সিএনজি পরিবহনকে গরিবের অ্যাম্বুলেন্স হিসাবে স্বীকৃতি প্রদান করেছে, যার পরিপ্রেক্ষিতে কিছু মানুষের চুলকায়। আমরা সেটা খুব অনুবাদন করি। এখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন, আমরা যাত্রীদের শতভাগ নিশ্চয়তার জন্য আমরা যাতে 1 মাস অন্তর অন্তর আমরা যাতে একটি প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি। আমরা আপনার কথা আমলে নিয়েছি, কিন্তু আজকে যারা সরকারের প্রশাসনের দায়িত্ব রয়েছে, বিআরটি রয়েছে, জেলা প্রশাসক রয়েছে, নির্বাহী কর্মকর্তা রয়েছে, প্রত্যেকটি সেক্টরে এই পরিবহন শ্রমিকদেরকে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। দুর্ভাগ্যবশত আজ অব্দি পর্যন্ত এই সেক্টর থেকে আমাদেরকে ন্যূনতম প্রশিক্ষণের কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আজকে এখানে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, উনি শ্রীমঙ্গল উপজেলা শাখা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে।
শৃঙ্খলার মিটিংকে আপনি এই বিষয়টি স্পষ্টভাবে জানবেন। যদি সরকারিভাবে বরাদ্দ আসে থাকে এই শ্রমিকের প্রশিক্ষণের জন্য, তাহলে কেন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না? আজকে কোনোভাবে যদি একটি সড়ক দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনার নিখুঁত পরীক্ষা না করে সরাসরি চালককে অভিযুক্ত করা হয়। আপনি জানেন এশিয়া রোডে খের শুকানোর কথা নয়, গরু রাখার কথা নয়, দোকান বসানোর কথা নয়, কিন্তু এশিয়া মহারোডে আপনি দেখবেন ধান শুকাচ্ছে, খের শুকাচ্ছে, গরু বাঁধা রয়েছে, দোকান রয়েছে, মানুষের চলাচলের কোনো সিস্টেম নেই, কোনো নিয়ম নেই। তাহলে তো শুধু এক পক্ষকে দায়ী করলে হবে না। তবে হ্যাঁ, আমাদের আরো সতর্কতা হতে হবে। পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা পালন করি, কারণ পৃথিবীর সব থেকে সেরা জীব হচ্ছে মানুষ। সেই মানুষটাকে আমরা গ্রহণ করি। আমাদের দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমাদের আরো পরিপূর্ণতার সহিত আমাদের অনেক সামনে দূরে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, অনেকেই বলে আমরা নিম্ন অর্ধ শিক্ষিত মানুষ, আমরা ঠিক নিম্ন অর্ধে শিক্ষিত মানুষ, তা আমরা স্বীকার করি। কিন্তু পৃথিবীতে এই যে বিশাল একটি দায়িত্ববোধ, এই জায়গাটা আমরা দায়িত্ব পালন করতে গিয়ে, বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, মাননীয় সভাপতি সাহেব এবং সম্মানিত অতিথিবৃন্দ, একজন পরিবহন শ্রমিক মাসের 20 তারিখের পর সারাদিন পরিশ্রম করে রাত্রে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই শ্রমিকটা একটা গ্যাস নিতে হলে 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এই অবস্থায় পরের দিন আবার গাড়ি নিয়ে বাইরে আসতে হয়। কারণ ওই যে আমরা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নই, আমাদের গাড়ি টাকা ব্যাংকে জমা নই। আমরা পরিশ্রমী মানুষ, সারাদিন পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে গাড়ির ভাড়া পরিশোধ করে বাসাতে যাওয়ার সময় 3 থেকে 400 টাকা আমাদের সাথে থাকে, বা এর থেকে বেশি হলে 600 টাকা, 600 থেকে 700 টাকা থাকে। এই টাকা দিয়ে আমাদের ভরণ পোষণ করতে হয়, আমাদের মা বাবাকে পালতে হয়, আমাদের সন্তানদেরকে পালতে হয়। কিন্তু আজকের সমাজে শুধু আমাদেরকে নিয়ে হইচই শুরু হয়েছে। আমরা মহাসড়কে গাড়ি নিয়ে উঠতে পারবো না। কেন ভাই, আমাদের উপর কেন এত অত্যাচার হচ্ছে? কেন আমাদের উপর তো নির্যাতন হচ্ছে? তাই সকল শ্রমিকদেরকে বলবো, এই কর্মসংস্থান কোন দল আমাকে দেয় নাই, এই কর্মসংস্থান আমরা সৃষ্টি করেছি। তাই আমি আপনাদের সকলকে বলবো, এই কর্মসংস্থান আমাদেরই ধরে রাখতে হবে। সময়ে সময়ে বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে আমাদেরকে একদম জিম্মি করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা সকলে মিলে সমগ্র বাংলাদেশের সকল শ্রমিক মিলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করে আমাদের সংস্থাকে আমরাই ধরে রেখেছি। তাই আমাদের এখানে দায়িত্ব রয়েছে। আজকে যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ আপনারা হয়েছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা শতভাগ যাতে আমাদের যে সকল গাড়ি প্রতিনিয়ত আসা যাওয়া করেন যাত্রী হিসাবে, তাদের সাথে যাতে আমরা সর্বোচ্চ সুন্দর ব্যবহার আমরা করতে পারি। প্রিয় শ্রমিক বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে এখানে মনির বলেছে, শপথ বাক্যে যে উচ্চারণগুলো করা হয় সেখানে কোনো বারবার মহান পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়। সেই জায়গা থেকে যে সকল পাঠ করানো হবে, যে শব্দগুলা ব্যবহার করা হবে, এই শব্দের মাধ্যমে যাতে আমরা আমাদের নিজের জীবন গড়তে পারি, আমাদের সংগঠন গড়তে পারি, আমরা আমাদের বিশ্বাসের জায়গা আমরা ধরে রাখতে পারি। আপনি আরেকটি কথা মনে রাখবেন, ব্যক্তিত্ব প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে মানুষের ভালোবাসা এবং সম্মান অর্জন করা। এবং মানুষের ভালোবাসা এবং সম্মান অর্জন করতে হলে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের মুখের ব্যবহার। আমরা যত সুন্দর মুখের ব্যবহার আমরা প্রয়োগ করতে পারবো, তত সুন্দরই কিন্তু আমরা মানুষের কাছ থেকে অনেক কিছু পাওয়ার সুযোগ থাকবে। এখানে আমি বারবার অবৈধ বলছি এ কারণে, কারণ বাংলাদেশ সরকারের ট্রান্সপোর্টে কিন্তু এই গাড়িগুলা নেই। এই গাড়িগুলোর বাস হিসাবে বিক্রি হয়, আর বাংলাদেশে এসে কিছু অসাধু ব্যবসায়ী সেখানে ব্যাটারি সংযুক্ত করে এটাকে পরিবহন খাতে নিয়ে গেছে। এবং আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাতে চাই, ইতিমধ্যে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার দায়িত্ব নিয়েছে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রিক্সাগুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখলে খেয়াল করবেন, রাত্রে ট্রাক বোঝাই করে
ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, চিটাগাং থেকে, ঢাকা থেকে ট্রাক বোঝাই করে রিক্সা মৌলভীবাজার চলে আসছে। কিছু রিক্সা শ্রীমঙ্গল থাকতেছে, কিছু রিক্সা মৌলভীবাজার যাচ্ছে, কিছু রিক্সা আপনার কুলৌরা যাচ্ছে, বড়লেখা যাচ্ছে, রাজনগর যাচ্ছে। এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে, কারণ এই শ্রীমঙ্গল শহর আপনাদের শহর। আপনারা যত বেশি সুন্দর সিস্টেম করবেন, ততই শ্রীমঙ্গল শহরটাকে আমরা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সাজাতে পারবো। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের এখানে আমাদের ভাই লুৎফুর রয়েছে। আমি লুৎফুরকে বলবো এখানে আসার জন্য। এই লুৎফুরের উপর আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা সেই আন্দোলন সংগ্রামে আমাকে সহযোগিতা করেছে, যাকে তোমাদের শ্রমিক দলের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। আমি যে কথাটি বলতে চাই, এই লুৎফুরের উপরে আঘাতের পূর্বে এই সকল সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। এই প্রশাসন নীরব ছিল এবং রাজনীতিবিদরাও, আমি জানি না কি কারণে, এই অন্যায় যারা করে তাদেরকে কেন সাথে সাথে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। লুৎফুরকে যখন শারীরিকভাবে আঘাত করা হলো, রক্তাক্ত জখম করা হলো, তার একটি পাওকে তার শরীর থেকে আলাদা করা হলো, আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন সংগ্রাম করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে প্রশাসন তার কথা মতন 1 সপ্তাহের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা কি জন্য করেছিলাম? আমাদের সংগঠন আছে বিদায়। তবে কোনোভাবে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমার সংগঠনের কোন সদস্য, কোন নেতা যদি নেশার সাথে সম্পৃক্ত থাকে, তার নাম তালিকা দিয়ে তাকে সাথে সাথে এই সংগঠন থেকে বিতাড়িত করবে। আমি এই লুৎফুরের বিষয় তদন্ত করতে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আপসেট রয়েছি। আমাদের পরিবহনের কিছু নেতা আমাদের সাথে থাকে এই লুৎফুরের ঘটনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদি আমি পরিপূর্ণ তদন্ত করে তাদেরকে বাইর করতে পারি, আমি কথা দিয়ে যাচ্ছি, তাকে পুনরায় আইনের মাধ্যমে সর্বোচ্চ সাজার ব্যবস্থা আমরা করব। একজন মাঝি নদীতে জাল ফেলেছে, তো জালের মধ্যে বিশাল একটি শক্ত অনুভব করেছেন ছেলে। জাল টানতে টানতে যখন উপরে নিয়ে আসলেন, তখন দেখলেন একটি কলসি, মাটির একটি বিরাট বড় কলসি। তো ওই কলসির ঢাকনা খুলতেই বিশাল বড় একটি দত্ত বাইর হলো। দত্ত আকাশে আর মাটিতে, মাটিতে তার পাও আর মাথা আকাশে। তো দত্ত হু হু করে বলছে, আমি তো এই পৃথিবীর সবচেয়ে সেরা এবং শক্তিশালী মানুষ। ওই ছেলে বেটা ভয় পেয়ে বলছে, তুমি এতেই যখন শক্তিশালী, তাহলে ওই ছোট কলসির মধ্যে তুমি বন্দি কেন? তো জেলে বলল, আমাকে তো ইউসুফ নবী আমাকে বন্দি করে রেখেছেন। আমি এই কথাটি বলছি এজন্যই, আমাদের প্রত্যেকের মধ্যে এইভাবে একটি তত্ত্ব রয়েছে। আমরা সবকিছু করতে পারি, দ্বিধাদ্বন্দ্ব, ভয় ভীতি, এই কারণে আমাদের মস্তিষ্কের এই যে তথ্যটি আমরা বন্ধ করে রেখেছি। এই তথ্যটিকে আমাদের বাইর করতে হবে, বাইর করে সমাজের জন্য কাজে লাগাতে হবে, সংগঠনের জন্য কাজে লাগাতে হবে, শক্তিশালী মনোভাব সৃষ্টি করতে হবে। আমরা যদি শতভাগ মনোভাব, শক্তিশালী মনোভাব সৃষ্টি করতে পারি, এই সংগঠনকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সহযোদ্ধা শ্রমিক বন্ধুগণ, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে থেকেই আমরা যদি কোনোভাবে আমরা নেশার সাথে সম্পৃক্ত থাকি, তাহলে নেশার জগৎটা আমরা পরিপূর্ণভাবে ত্যাগ করে নিতে হবে। আরো ছোট্ট একটি কথা বলে আমি শেষ করে দেব। আমাদের যে সকল যাত্রী গাড়িতে চলেন, তাদের শতভাগ নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কি আমাদের দায়িত্ব রয়েছে? তাহলে দয়া করে আপনারা কোনোভাবেই গাড়ি চলন্ত অবস্থায় এইভাবে মোবাইল ব্যবহার করবেন না, গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করবেন না, গাড়িটা অতি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মনে রাখবেন, আপনার ওই গাড়িতে কারো পরিবারের স্বপ্ন যাচ্ছে। আপনার সামান্যতম দায়িত্ব অবহেলার কারণে যদি কোনো দুর্ঘটনা হয়, ওই পরিবারটি কিন্তু ধ্বংস হয়ে যাবে। সড়ক দুর্ঘটনা হয়তো আমরা শতভাগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে আমাদের জায়গা থেকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে অনেকটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। তো আজকে যারা এখানে নবনির্বাচিত কমিটির দায়িত্ব পেয়েছেন, আপনাদেরকে বলবো, এই শ্রীমঙ্গলে আপনাদেরকে কে ভোট দিয়েছে, কে ভোট দেয় নাই, এই বিষয়টি কখনো মাথায় রেখে
আপনারা কাজ করবেন না, সবাইকে একসাথে মিলেমিশে একটি ফ্যামিলি বন্ডিং হিসাবে আমরা আমাদের এই সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাবো। পরিশেষে আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি।